আপনার সঙ্গে কথা বলা তো সবসময় আমার জন্য খুবই আনন্দদায়ক। আপনার সাথে কিছু আনন্দ শেয়ারও করতে চাই। মাহি ভাই এখানে আছেন, তো আনন্দ আরো একটু বাড়লো। জনাব ইউনিটি স্ট্রেংথ, উনি আমাদের একজন দর্শক, উনার নাম ইউনিটি স্ট্রেংথ। উনি আমাকে বলেছেন যে খালেদ তুই আমার সামনে আসতে পারবি, তোকে আপ্যায়ন করতে চাই। ইন্টারেস্টিং। জনাব আন্দুল রহমান পাত্র, জনাব আন্দুল রহমান পাত্র, এটা মানে দুটি প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন, এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন যে এরকম একজন নাই বাংলাদেশে? আর এখানে অভাবের তো ব্যাপার না, এরকম দুই হচ্ছে যে ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভেতরে ভেতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসেছেন, এই ব্যাপারটাও কি আসলে আমাদের না? পাকিস্তান, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তানের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ আ পলিটিশিয়ান। পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং, যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে, বাট আর্মি তো উইল নট পিক আপ এনি টম ডিক অ্যান্ড হ্যারি। যখন নওয়াজ শরীফ আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল, পাকিস্তান ওয়াজ নোওয়্যার, এবং অ্যাকচুয়ালি পাকিস্তানের মতো করাপ্টেড কান্ট্রি রিয়েলাইজ দ্যাট এখানে করাপশন থামতে হবে, তখন দে সাপোর্টেড ইমরান খান। ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিট পেয়েছে, তারপর দুটো নির্বাচন করেনি, তারপর 30টা পেয়েছে, তারপর উনি ক্ষমতায় আসছে বা ব্যাকড বাই আর্মি বা হোয়াট এভার হয়েছে। কারণ আমি মনে করি ইমরান খান ইজ লার্জার দ্যান লাইফ। আপনি বলতে পারেন আই এম আ বিগ ফ্যান অফ ইমরান খান, দেয়ার ইজ নো আদার ওয়ে যে কেন হব না, বাট আমি মনে করি লিডারশিপের উপরে অন্য জায়গায় উনি পরিষ্কার। জনাব আন্দুল রহমান পার্থ, এইটি আপনাকে দিয়ে আমি প্রশ্নটি শুরু করতে চাই, তারপর আমি মাহিবের কাছে এই ব্যাপারে জানতে চাই আপনার টেকটা। আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন, আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম, যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো, তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে। এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো? হোয়াট ইজ ইউর টেক পার্থ? আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহিকে শুনবো। না, আপনি জানি কি বললেন, আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই? প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এক ধরনের অসহত্ব প্রকাশ করেছেন উনি। উনার কোটটা হচ্ছে আমরা কি করতে পারি। I mean, that is so sad যে আমাদের এক্সিকিউটিভরা, ব্যুরোক্রেটসরা এইভাবে এই জবাবগুলি দেয় যে আমরা কি করতে পারি, যে আমরা হেরে গেলাম। It's very sad. হ্যাঁ, it's very sad. Anyways, তো না, ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন, এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক, আমার বিশ্বাস, আমার যতটুকু ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন। ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে টু দা পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্কটা একদম নিউলি ডেভেলপড, যে কতখানি এটা ম্যাচিউর করা যায়, কতখানি সরকারকে বিশ্বাস করা যায়। বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন, যে স্টেবিলিটি ভারতে ছিল, আমি শিওর ভারত যদি ওনাকে ডিজাউন করে, তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না। তো আমার মনে হয় ওই এক্সাম্পল, ভারত বিং আ হেজেমনি, বড় কান্ট্রি, বড় দেশ, আমার মনে হয় ভারত এটা রাখবে। সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো, কি দিল বা না দিল। উনি ওই সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে আছেন, এবং আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যতটুকু আমি বুঝি, যে ভারত ওনাকে ওখানে রাখবেন। ওকে মাহি ভাই, আমরা আসলে সময় শেষ। আমরা আপনার কাছ থেকে 1 মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন, ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতেছে, এটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা? এক নম্বর হচ্ছে গিয়ে আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে গিয়ে ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তার দেশে রাখবে কি রাখবে না, তার ইন্টারনাল পলিসি কি হবে, এটা নিয়ে আমার কোনো মাথা নেই। ভারত তার ব্যক্তিগত ব্যাপারে, আমি ভারতের নিজস্ব বিষয়ে তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তার কিছু বিষয় নেই। ভারত আমাদের কি কি বার্তা দিতে চাচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি বার্তা দিয়েছে, সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকেও আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম, আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন, রাজনীতিতে যারা আছে অথবা থাকুক না কেন, বাংলাদেশের 75% অফ দ্য পপুলেশন যাদের জন্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর, ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মহিউদ্দিন এবং পার্থ। আমার বরং স্বাধীনতার কয়েক মাস আগে, তার বুদ্ধি হতে হতে আমি কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনি। এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, স্বাধীন চেতা প্রজন্ম, এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই। ভারত এই যে একটা জেনারেশনাল চেঞ্জ বাংলাদেশে এসেছে, এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা। ভারত যদি সেটা বুঝতে পারে, প্রজন্মকে বুঝতে পারে, তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল পলিটিক্সকে সাজাবে, এটা আমার প্রত্যাশা। এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি, এর মধ্যে থাকতে হবে।
বাট লেট আস আন্ডারস্ট্যান্ড যে ভারত এই ডিরাইলটার মধ্যে মানে এখনো আছে। হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল, হঠাৎ করে হয়নি। এটাই বাংলাদেশের প্রজন্ম, 75% পিপল যারা কখনো কারো দাসত্ব করে নাই, এটা সেই প্রজন্ম। তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তাটা ভারতকে দিয়েছে, আসুন সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। ভারত কি বার্তা দিলে এই মুহূর্তে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ওকে মাহি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থের কাছে আসতে চাই। মাহি ভাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম, পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই। পার্থ, আপনাকে আমরা কোট করছি, আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে, এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এটি আপনি একটু 1 মিনিট বা 1.5 মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা, কেন আপনাকে এটি বলতে হলো কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে? না, আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে ভালো কথা, বাট ছাত্রদের দলকে বা পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য, হেলিকপ্টার প্রোভাইড করার জন্য, কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে, 10 কোটি 11 কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে, আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না। ছাত্ররা যদি করতে চায় দল করবে, যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে, যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন, জনগণের মনের জায়গায় তাদের একটা অবস্থান আছে। আমি বলি দ্যাট ইজ ইনাফ টু টেক ইট। কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না, কাকে মাইনাস করা, এটা জনগণ ঠিক করবে। এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে, আমি শিওর সেখানে আন্দোলন হবে, সেখানে অনেক কথা থাকবে, অনেক কিছু থাকবে। আমি সেটাই মিন করার চেষ্টা করি, আর কিছুই না। না, তেহরিকে ইনসাফ এখন আজকে এসে তেহরিকে ইনসাফ এটি রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে, জনভিত্তির উপর দাঁড়িয়েছে। তেহরিকে ইনসাফ প্রথমে যখন তারা রাষ্ট্র ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে, তখন তাদের জনভিত্তির চাইতে সেনাবাহিনীর ভিত্তি অনেক বেশি ছিল। বাংলাদেশের সেনাবাহিনীর ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশে এরকম হয়েছে, আমাদের এরশাদ সাহেবের দল তৈরি হয়েছে সেনাবাহিনীর ভিত্তির উপর। এই মুহূর্তে বাংলাদেশের, আমি যেটাকে আমরা প্রজন্ম কি বলে, জন আকাঙ্ক্ষা, বিপ্লব চেতনা এগুলি না বলে আমি বলি এখন একটা প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। এবং এই প্রজন্ম আকাঙ্ক্ষায় আমরা অনেকেই এই 24-এর গণ অভ্যুত্থানের প্রজন্ম আকাঙ্ক্ষার সাথে কানেক্ট করতে পারছি না, অনেকেই পাচ্ছি না, বড় বড় রাজনৈতিক দলগুলোও পাচ্ছি না। এবং এটা না পারার ফলাফল কিন্তু শুভ হবে না, এটাও কিন্তু আমার সাথে পার্থর অনেক আলোচনা হয়েছে। আজকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে। আর সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা, কানেক্ট করবে কিনা, বিএনপির রাজনীতি নির্ভর করবে। আজকে জামাতের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, জামাত তার সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যাখ্যা করবে কিনা, 71-এর সাথে কানেক্ট করতে পারবে কিনা। অতএব আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যেই বাস্তবতা, এই বাস্তবতায় যে প্রজন্ম আকাঙ্ক্ষা, এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, সেনাবাহিনীরও নাই। অতএব এখানে প্রজন্ম আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসার, সেই পরিবর্তন আর চলে আসছে। উই আর প্রবাবলি সাম অফ আস ইন এ ডিনায়াল। এই ডিনায়াল থেকে বেরিয়ে এসে এটাকে গ্রহণ করে, ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কারোরই মনে সামনে কোনো রাস্তা খোলা নেই। আমরা একটু জনাব আদালিব রহমান পার্থের কাছে শুনবো। জনাব আদালিব রহমান পার্থ, আপনি একটু বলবেন কিনা যে এই সময় আপনি এটা কিভাবে দেখেন, তেহরিকে ইনসাফ, এবং আপনি পুরোটা জানেন সেটা, আমরা একটু মনে করে দিতে চাই পাকিস্তানের তেহরিকে ইনসাফ, এবং এটি একটু শুনতে চাইছিলাম। আপনি এমন একটা মানুষের আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে। ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয়, সেই সেটেলমেন্টের 5 না 6,000 কোটি রুপি উনি নেননি। আপনার the difference between ইমরান খান and টেন্ডুলকার is টেন্ডুলকার তার ফেমকে ইউজ করছে নুডলস এর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আর ইমরান খান has realized it that this is for the betterment of the people. আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয়, আপনাকে যে টাকা দেয়, আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন, মাদ্রাসাও করতে পারেন, স্কুলও করতে পারেন, ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন। সো ইমরান খান is a person who realized, এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা, আমি যেটা বিশ্বাস করি, আমি আমার জায়গা থেকে বলছি, হয়তো এই কথা অনেকে বলছেন যে আল্লাহর কথা, নবীর কথা, রাসূলের কথা, খলিফাদের কথা, ওনার যে লাইফস্টাইল, এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে, এখানে একটা ডিভাইন ব্যাপার আসে, যার কারণে ইমরান খান এই মুহূর্তে, যদি আপনি পৃথিবীতে মানে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন, তাহলে ইমরান খান। এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয়, তার চেয়ে 10 ফিট উপরে ইমরান খান। ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক, টু সাম পিপল সে জিন্নার চেয়ে উপরে উঠে গিয়েছে। সো দ্য স্যাক্রিফাইস হি মেড
the fighting he did, you know, and he's not very political. দেখেন ওর কোনো সেকেন্ড ম্যানের নাম কিন্তু আপনি জানেন না। সো ইনস্টিটিউশন কিন্তু সে বানাতে পারে নাই। তেহরিক ইনসাফের চেয়ে বড় সে। অনেকে ইমরান খানকে চিনে, তেহরিক ইনসাফকে চিনে না। সো আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ানের কথা বলেন তাহলে কোনো সংগঠন উনি বানাতে পারেননি, কিন্তু ওনার পার্সোনালিটি সো লার্জার দ্যান লাইফ। উনি যেভাবে একটা ধরনের লাইফস্টাইল থেকে উনি ওনার মার নামে হসপিটাল থেকে আরম্ভ করে এবং শওকত খান থেকে, এবং উনি ওনার জীবন ওনার নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে, এবং উনি যেভাবে ইসলামকে ইউনাইটেড নেশনে ইসলামকে জঙ্গি ডেফিনেশনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম that lives in our heart, এবং you know when you say something about that it touches the heart. Well, when ওনার এই কথা touched the billions of Muslims, you know, millions of all over the world, so he became a global leader. So ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো, আর্মি সাপোর্ট করলো, জেলে থাকলো, না বেরোলো, আমার মনে হয়